সারফরোশি কি তামান্না এখন আমাদের হৃদয়ে আছে, দেখা যাক কতটা শক্তি এক হত্যাকারীর বাহুতে রয়েছে। আজ 15ই আগস্ট আমাদের মহান স্বাধীনতা দিবস। আজকের দিনটি আমাদের ইতিহাসের একটি স্মরণীয় ও গর্বিত মুহূর্ত, যখন আমরা আমাদের দেশের স্বাধীনতার জন্য যে ত্যাগ এবং সংগ্রাম করেছি তা স্মরণ করি। প্রিয় সাথীদের, সবাইকে স্বাধীন ভারতের এই স্বাধীনতা দিবসের অজস্র অভিনন্দন। আমি আমার চিন্তাভাবনা শুরু করছি 1931 সালের মার্চ মাসের এক রাতের ঘটনা, যখন মাত্র 23 বছরের এক যুবক স্বাধীনতা সংগ্রামীকে ব্রিটিশরা গ্রেপ্তার করে জেলে নিয়ে যায় এবং তার মৃত্যুদণ্ডের ঘোষণা দেয়। তার একমাত্র অপরাধ ছিল ভারতকে মুক্তি দেওয়া এবং ব্রিটিশরা কখনোই চাইতেন না ভারত স্বাধীন হোক। যখন এই 23 বছরের যুবক স্বাধীনতা সংগ্রামীকে মুক্তির জন্য দেশকে সাহায্য করার অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তখন মৃত্যুর কিছুক্ষণ আগে এই যুবকের মা জেলে এসে পৌঁছান। 1931 সালের মার্চ মাসের সেই কালো রাতের চারপাশের অন্ধকার স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ঘন ছিল এবং সেই রাতের নীরবতা অত্যন্ত গভীর ছিল। কিন্তু এই নীরবতার মাঝেই জেলের একটি কোণে মায়ের এবং তার ছেলের মধ্যে সেই শেষ সাক্ষাৎকার অনুষ্ঠিত হচ্ছিল, যা ভারতের আগামী দিনের ইতিহাসে এক ঝড় সৃষ্টি করতে চলেছিল। এটি শুধু শব্দের আদান প্রদান ছিল না, বরং একটি মায়ের মাতৃত্ব, সাহস এবং এক যুবক ছেলের আত্মত্যাগের সংকল্পের গল্প ছিল। মায়ের চোখে অশ্রু ছিল, কিন্তু তার হৃদয় তার ছেলের সাহসে গর্বিত ছিল। জেলর মাকে ভিতরে নিয়ে যায় এবং সেই কক্ষে নিয়ে যায় যেখানে যুবককে রাখা হয়েছিল। যুবক তার মাকে দেখে দাঁড়িয়ে যায়। তার মুখে একটি হালকা হাসি দেখা যায়, যা তার মায়ের হৃদয়কে কিছুটা শান্তি দেয়। মা জানতেন যে ছেলের ফাঁসি হবে এবং ছেলে জানত যে মা জানেন তাকে ফাঁসি দেওয়া হবে। যুবক হাসিমুখে বলে, মা, আপনি এসেছেন, আমি জানতাম আপনি আসবেন। মা তার চোখের জল মুছে বলে, বাবু, তোমার অভাবে এই পৃথিবী কেমন হবে? আমি তোমাকে প্রতি মুহূর্তে মনে রাখব। যুবক স্বাধীনতা সংগ্রামী তার মায়ের পাশে বসে তার হাত ধরে বললেন, মা, আমি জানি আমার এই সিদ্ধান্ত তোমার জন্য কতটা কঠিন, কিন্তু আমি সবসময় দেশ জন্য জীবন দেওয়া এবং মরার অঙ্গীকার করেছি। আজ সেই দিন এসেছে। মা তার অশ্রু মুছে বলেন, কোনো মা বাবা তার ছেলেকে তাদের সামনে হারাতে চায় না, কিন্তু তোমার লক্ষ্য খুব বড়। আমি তোমার উপর গর্বিত, তুমি যা করেছ তা অনেকেই করতে পারে না। কিন্তু একজন মায়ের জন্য তার ছেলে ছাড়া কেমন হবে? আমি তোমার স্মৃতিগুলি ধরে রাখব, কিন্তু আমি সেই হাতের সাহায্যে তোমার দেহ উঠাব না, যেই হাত দিয়ে আমি তোমাকে ছোটবেলায় খাওয়াতাম। তারা কিছুক্ষণ নীরব থাকে এবং তারপর যুবক সেই নীরবতা ভেঙে বলেন, হ্যাঁ মা, আমি জানি এটা তোমার জন্য খুব কঠিন, কিন্তু মনে রাখবে আমার মৃত্যু ব্যর্থ হবে না। আমি লক্ষ লক্ষ মানুষের জন্য মরছি যারা স্বাধীনতার অপেক্ষায় আছেন। আমার আত্মত্যাগ একদিন এই দেশকে স্বাধীন করবে এবং তার জন্য চিন্তার কিছু নেই মা, কারণ আজ আমি যদি একটি ভাগৎ সিংহের আত্মত্যাগ করি, তবে এই দেশে হাজার হাজার ভাগৎ সিংহ জন্মাবে, লক্ষ লক্ষ ভাগৎ সিংহ জন্মাবে, যারা তোমার এই ছেলের ছবি নিয়ে চলবে। শহীদদের কবরের উপর প্রতি বছর মেলা বসবে এবং দেশকের হয়ে মরার জন্য যারা উৎসর্গিত হয়েছে তাদের জন্য এটাই হবে চিহ্ন। 23 বছর বয়সী ভাগৎ সিংহ হাসিমুখে ফাঁসিতে ঝুলতে প্রস্তুত ছিল, কিন্তু দাসত্বে জীবন যাপন করতে সে কখনোই রাজি হয়নি। ইতিহাসে অনেক নাম আছে, সুখদেব, রাজগুরু, মঙ্গল পাণ্ডে, রামপ্রসাদ বিসমিল, আফাক উল্লাহ খান, ঠাকুর রোশন সিংহ, বটুকেশ্বর দত্ত, মহাত্মা গান্ধী, সত্যেন্দ্রনাথ বসু, সুভাষচন্দ্র বসু, চন্দ্রশেখর আজাদ, বাল গঙ্গাধর তিলক, গোপাল কৃষ্ণ গোখলে। আজ আমরা যে মুক্ত পরিবেশে শ্বাস নিচ্ছি, তার জন্য কতগুলো স্বাধীনতা প্রেমিক নিজেদের জীবন উৎসর্গ করেছেন তা নির্ধারণ করা সম্ভব নয়। এই স্বাধীনতা আমাদের উপহার হিসেবে আসেনি, বরং অনেক মহান ব্যক্তি তাদের রক্ত দিয়ে আমাদের প্রদান করেছেন। এই স্বাধীনতা আমাদের সম্পদ নয়, এর জন্য অনেক মায়ের চোখের জল শুষে নেওয়া হয়েছে। স্বাধীনতার আন্দোলনের সেই সময়ে মানুষের মৌলিক প্রয়োজন ছিল রুটি, কাপড়, বাড়ি নয়, বরং স্বাধীন ভারতেই শ্বাস নেওয়া ছিল। চন্দ্রশেখর আজাদ, যিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ব্রিটিশদের গোলাম হতে সম্মত হননি। ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের সময় যখন মনে হল গুলি শেষ হয়ে যাচ্ছে, তখন তিনি শেষ গুলি নিজের মাথায় লাগাতে সম্মত হন, কিন্তু ব্রিটিশদের সামনে আত্মসমর্পণ কখনোই স্বীকার করেননি। এই সময় লালা লজপত রায় বলেছিলেন, যতই লাঠির আঘাত আসুক,
একদিন সেই আঘাতগুলো ব্রিটিশদের কবরে এক একটি খিল হিসেবে কাজ করবে। সুভাষচন্দ্র বসু বলেছিলেন, যদি দেশকে স্বাধীন করতে হয় তবে আমাদের মরতে হবে এবং তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আজও আমরা জানি যে স্বাধীনতার জন্য সংগ্রামের সময় ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে স্বাধীনতার পতাকা ছিল। আজকের দিনে শিশুদের হাতে তেমন কিছুই নেই। পরিবেশ সংরক্ষণ, বনভূমি কাটার প্রতিরোধ, দূষণ রোধ এবং জনগণের জীবনকে এমনভাবে গড়ে তুলুন যাতে প্রত্যেকে দেশের উন্নয়নে ভারত সহযোগিতা করতে পারে, এই দায়িত্ব প্রত্যেক নাগরিকের। এটি প্রত্যেক মায়ের এবং বাবার দায়িত্ব যে তারা তাদের সন্তানদের দেশপ্রেমের পাঠ পড়াবে, যা স্বাধীনতার আগে বাড়ি বাড়ি শুকনো রুটির সঙ্গে শেখানো হতো। আজ আমাদের প্রয়োজন দেশের প্রতিটি শ্রেণী এবং সমাজকে একত্রিত করার এবং আমাদের ভারতকে সেই স্তরে নিয়ে যাওয়ার যেখানে তার কিছু ক্ষতি করা তো দূরের কথা, তাকে স্পর্শ করাও কঠিন হবে। আজকের স্বাধীন ভারতে আমাদের নিজেদের দায়িত্ব বুঝতে হবে। যদি আপনি একজন ছাত্র হন তবে আপনার দায়িত্ব হল জ্ঞান অর্জন করা এবং সেই জ্ঞান দিয়ে দেশের পরিবর্তন আনা। যদি আপনি একজন ডাক্তার হন তবে গরিব রোগীরও সাহায্য করুন। আপনি যে জায়গায় আছেন এবং যে কাজ করছেন সেখানে এক মুহূর্তের জন্য থেমে নিজেকে প্রশ্ন করুন, কি এই কাজ দেশের অগ্রগতিতে একটি পদক্ষেপ এগিয়ে নিয়ে যেতে পারে? যদি উত্তর হ্যাঁ হয় তবে সেই কাজে আপনার সর্বোচ্চ চেষ্টা দিয়ে দিন। আমাদের এমন ভারত নির্মাণ করতে হবে যেখানে প্রতিটি মানুষের সমান সুযোগ থাকবে, যেখানে কেউ ক্ষুধার্ত থাকবে না, যেখানে প্রতিটি শিশুর শিক্ষা অধিকার থাকবে এবং আমরা আমাদের সংস্কৃতি সংরক্ষণ করব যা হাজার হাজার বছর ধরে আমাদের ভারতে বিরাজমান। শ্রী দুষ্যন্ত কুমারের কিছু পংক্তির সাথে আমি আপনাদের মধ্যে দেশপ্রেম ও ব্যক্তিগত উন্নয়নের আগুন জ্বালিয়ে দিয়ে আমার বক্তৃতা শেষ করতে চাই। পীর পর্বতের মতো পিঠে হওয়া উচিত, এই হিমালয় থেকে কোনো গঙ্গা বের হতে হবে। আজ এই দেয়াল পর্দার মতো নড়তে শুরু করেছে। শর্ত কিন্তু ছিল, এই ভিত্তি নড়তে হবে। প্রতিটি রাস্তা, প্রতিটি গলি, প্রতিটি শহর এবং প্রতিটি গ্রামে হাত নেড়ে প্রতিটি মৃতদেহ চলতে হবে। শুধু হইচই সৃষ্টি করা আমার উদ্দেশ্য নয়, সম্পূর্ণ প্রচেষ্টা হল ছবির পরিবর্তন হওয়া উচিত। আমার বুকের মধ্যে না হলে তোমার বুকের মধ্যে সঠিক, যেখানে আগুন হলেও জ্বলতে হবে। স্বাধীনতার উৎসবে চিন্তার জন্য সময় দেওয়ার জন্য ধন্যবাদ। বীরদের শাহাদত স্মরণ করুন এবং আপনি যা কিছু করছেন তাতে পূর্ণতা দিন এবং আপনার পরিশ্রমের মাধ্যমে দেশকে শুধু নয়, পৃথিবীকে গর্বিত করুন। জয় হিন্দ, বন্দে মাতরম।